গুড আফটারনুন, সবাই কেমন আছো? আচ্ছা, আজকে আমরা এখানে কেন এসেছি, কি বলছি সবাই আমাদের জানা আছে। স্যারের কাছ থেকেও অনেক কিছু শুনলাম আমরা। আচ্ছা, আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা ইমোশনালি আর মেন্টালি স্ট্রং থাকবো। মানে আমাদের লাইফে চলার পথে তো আমাদের অনেক কিছু ডিস্ট্রাকশন আসে, সেটা পার্সোনাল লাইফেও, পড়াশোনার লাইফেও, এবং পড়াশোনা করতে করতেও আমাদের অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই সমস্ত সমস্যাগুলিকে, এই সমস্ত ডিসকমফোর্ট গুলো, সমস্যা বলবো না, ডিসকমফোর্ট বলবো, এগুলো আমাদের লাইফের একটা ডিসকমফোর্ট। মানে ছোট ছোট এই অনেক মানে যে ডিস্ট্রাকশন আসে আমাদের পড়াশোনার ক্ষেত্রেও বা আমাদের লাইফে চলার ক্ষেত্রেও, সেগুলো কি করে আমাদেরকে একটু ডিস্টার্ব করে দেয়, আমাদের মাইন্ড ডিস্টার্ব করে। তার সাথে আমাদের কি হয়, আমাদের ইমোশন গুলো ভীষণ ডিস্টার্ব হয়ে যায়। আমরা সেগুলোকে মানে কোনো স্থায়িত্ব বজায় রাখতে পারি না, সেগুলোর সাথে খুব স্টেবল ভাবে আমরা চলতে পারি না। এর ফলে কি হয়, আমাদের পার্সোনাল লাইফ, আমাদের পড়াশোনার লাইফ এবং তার সাথে সাথে প্রফেশনাল লাইফও ডিস্টার্ব হয়ে যায়। তো সেই জন্য আমাদের খুব দরকার মেন্টালি এবং ইমোশনালি স্ট্রং থাকা। তো এই মেন্টালি আর ইমোশনালি স্ট্রং থাকাটা কি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। আমাদের আশেপাশে আমরা কেউ না কেউ কখনো না কখনো শুনেছি এরকম যে পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় হয়তো রেজাল্টটা ঠিকঠাক হলো না, বাড়ির থেকে একটু বকাঝকা খেলো, বা বাড়িতে কিছু এক্সপেকটেশন আছে যে এরকম আমি রেজাল্ট করবো, এতটা ভালো রেজাল্ট করব, কিন্তু সেই ফুলফিল সেটা আমরা করতে পারিনি। তো সেই কারণে কি হয়, আমাদের অনেক মেন্টাল ডিস্টারবেন্স আসে, ফ্রাস্ট্রেশন আসে, বা নিজস্ব একটা আমাদের একটা লক্ষ্য থাকে যে আমরা এই রকম রেজাল্ট করব, তারপরে আমাদের চলার পথে এভাবে এগিয়ে যাব, এই জায়গাটা অ্যাচিভ করব। সেটা যখন আমাদের চাহিদা মতো না হয়, তখনও কিন্তু আমাদের মেন্টাল ডিস্টারবেন্স আসে। তো এরকমও শোনা গেছে যে রেজাল্ট ভালো না হওয়াতে স্টুডেন্ট এতটাই ভেঙে পড়েছে যে সে সুইসাইড করেছে, বা অনেক সময় পড়াশোনা ছেড়ে দিয়েছে, আর পড়তে পড়তে ভালো লাগছে না, যেহেতু আমার সেই চাহিদা মতো রেজাল্ট হয়নি, আমি আর পড়তে পারছি না বলে। এরকমও আমরা কেস দেখেছি। বা এরকম দেখেছি প্রফেশনাল লাইফে, বিজনেস করছে, প্রচুর বিজনেসে অনেক লস হয়েছে, সহ্য করতে না পেরে সুইসাইড। ফ্যামিলিকে ছেড়ে, সন্তানদেরকে ছেড়ে, এরকম একটা ড্রাস্টিক তোমার পথ বেছে নিয়েছে। কিন্তু এটা আমাদের সমাধান নয়। এটা কি, এখান থেকে আমরা কি বুঝবো, এখানে সে মেন্টালি স্ট্রং ছিল না, ইমোশনালি স্ট্রং ছিল না বলে এই ধরনের একটা পথ বেছে নিয়েছে, যেটা খুব সহজ পথ। আবার এরকমও আমরা দেখেছি যে টাকা পয়সার জোর নেই, ছেলে মেয়েকে পড়ানো থেকে শুরু করে দাঁড় করানো, নিজের পায়ে দাঁড় করানো থেকে শুরু করে বিজনেস করছেন, বিজনেসে লস হচ্ছে, তারপরেও ভেবেছে যে না, বাড়িতে এসে দেখেছে যে ছেলে মেয়ের হাসি মুখ, স্ত্রীর হাসি মুখ দেখেছে, বজায় রেখেছে, না ঠিক আছে, এখান থেকে আমাকে আবার উঠতে হবে। পড়াশোনার ক্ষেত্রেও তাই, যে ঠিক আছে একবার রেজাল্ট বাজে হয়েছে তাই বলে আমার পুরো লাইফটা নষ্ট নয়, আমাকে নেক্সট টাইম এতটাই ভালো রেজাল্ট করতে হবে যে এই রেজাল্টটাকে আমার ঢেকে যাবে। এরকম একটা মেন্টালি স্ট্রং মানুষও কিন্তু আমরা, ইমোশনালি বা মেন্টালি স্ট্রং মানুষ আমরা দেখতে পাই। তো এই স্ট্রং মেন্টালি বা ইমোশনালি স্ট্রং আমরা কিভাবে হব, কিছু ছোট ছোট কয়েকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এইগুলো যদি আমরা একটু ফলো করে চলি আমাদের রোজকার জীবনে, তাহলে কিন্তু আমরা মানসিকভাবে এবং ইমোশনালি অনেকটা স্ট্রং থাকবো এবং স্টেবল থাকবো। প্রথম পয়েন্টটি হচ্ছে, ডোন্ট ব্লেম ইয়োরসেলফ। প্রথমেই আমাদেরকে যেটা ভাবতে হবে যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা নিজেদেরকে দোষ দেব না, যাই হয়ে যাক জীবনে।
60 বছরের জীবনে আমি অ্যাভারেজ ধরে নিলাম 60 বছরের জীবন আমাদের, 20 বছর কিন্তু আমাদের অনেক কিছু শিখতেই পার হয়ে যায়। তো প্রথাগত শিক্ষা এবং যেটা মানে পড়াশোনার দিক থেকে বলুন বা বাড়ির থেকে, পরিবেশ থেকে, মানুষের থেকে আমরা যে শিক্ষা, সেই শিক্ষাটা পেতে পেতে আমাদের 20 বছর চলে যায়। নেক্সট আর 40 বছর পরে থাকে আমাদের জীবনের শিক্ষা। তো সেখানে আমাদের অনেক কিছু করার থাকে, অনেক কিছু শেখার থাকে। তো সেই কারণে কোন রকমেই আমরা গিভ আপ করবো না এবং কোনোভাবেই আমরা নিজেদেরকে দোষারোপ করব না, বরং তার বদলে কিভাবে এগিয়ে যাব সেই পথ আমরা খুঁজবো। হ্যাঁ, অনেক সময় হয় যে ফিনান্সিয়াল সমস্যার কারণে অনেক কিছুতে আমরা এগিয়ে যেতে পারি না, বাবা মাদের অনেক স্বপ্ন আমরা পূরণ করতে পারি না, বাবা মাদের অনেক কিছু আমাদেরকে নিয়ে চিন্তা থাকে, সেগুলো তারা পূরণ করতে পারে না, পড়াশোনার প্রেশার থাকে, অনেক কিছু থাকে, তার জন্য ফ্রাস্ট্রেশন আসে। কিন্তু তার জন্য নিজেদেরকে ব্লেম করলে চলবে না, একটার পর একটা কিভাবে আমরা এগুলো অ্যাচিভ করতে পারবো সেই দিকে আমাদের মন দিতে হবে। সেকেন্ড হচ্ছে, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। কোনোভাবেই আমরা আমাদের সময়টা নষ্ট করব না। এবার সময় নষ্ট করা কি জিনিস? একটু বন্ধু বান্ধবের সাথে কিছুক্ষণ কথা বললাম, সেটা সময় নষ্ট না। একটুখানি ঘুরতে বেরালাম, 1 ঘন্টা ঘুরে বেরিয়ে এলাম, তারপরে পড়তে বসলাম, ওই 1 ঘন্টা নষ্ট হলো না। নষ্ট হয় যখন আমরা সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা রিলস দেখতে থাকি, স্ক্রল করতে থাকি, যেগুলো না দেখার সেগুলো বসে বসে দেখি, যেটা না করার আননেসেসারি সেটা করছি। এই করতে করতে দেখা গেল 1 ঘন্টা কেটে গেল, তারপরে মনে হলো যে বইটা নিয়ে পড়তে বসেছিলাম সেটার তো বোধহয় 2 লাইনও পড়া হলো না। একটা ফোনে নোটিফিকেশন এলো, নোটিফিকেশনটা দেখার সময় দেখছি ওটা দেখতে দেখতে আবার আর একটা ভিডিওতে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে সেখানে আরো 1/2 ঘন্টা চলে গেল। তারপরে দেখছি এ বাবা, সময় 1 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু যে বইটা নিয়ে বসেছিলাম সেটা আর 2 লাইনও পড়া হলো না। তখন আসে ফ্রাস্ট্রেশন, সামনেই পরীক্ষা 2 দিন বাদে। তো এই জায়গাতে আমরা সময় নষ্ট করব না, কারণ যেই রিলস গুলো আমরা দেখছি, হ্যাঁ তুমি কিছু ভালো রিলস বানাচ্ছ, সেখানটাতে 50,000 1 লাখ লাইকস আসছে, সেখান থেকে তোমার আর্নিং হচ্ছে, বুঝলাম যে তুমি একটা কিছু করছো। কিন্তু অন্যের রিলসে বসে বসে লাইক দেওয়া, তাতে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, আর কিছু না। কারণ তোমাদের এখন পড়াশোনার সময়, এই সময়টা এই 1 ঘন্টা চলে গেলে কিন্তু আর ফেরত আসবে না। থার্ড হচ্ছে, খুব সকালে ঘুম থেকে ওঠো। মানে খুব ডিসিপ্লিন একটা লাইফ যদি আমরা প্রত্যেকদিন লিড করি, হ্যাঁ 1-8 দিন একটু এধার ওধার হতে পারে, সেটা 9 মাসে 6 মাসে, হয়তো অন্য কোনো রুটিন আছে, অন্য কিছু এঙ্গেজমেন্ট আছে, সেটার কারণে আমাদের টাইমটা একটু এধার ওধার হতে পারে। কিন্তু রেগুলার রোজকার যে টাইমটা, সেটা আমরা যদি একটা খুব রুটিন সুন্দর করে সাজিয়ে নিই, এবং তার মধ্যে যদি রুটিনটা থাকে সকালবেলায় ওঠা। একটু আগেই জাকির স্যার বলছিলেন যে সূর্য ওঠার আগে ওঠো। মানে এখন যেমন যদি উঠছে, সূর্য উঠছে 6টা বাজতে 10 বা 6টা বাজতে 5 বা 5:45, তুমি 5:30টায় ওঠো। ওই যে সকালবেলায় ঘুম থেকে উঠছো, এই যে মানুষ শ্রেণী, এই যে মানব জাতি ছাড়া আর সমস্ত যে প্রাণীকুল রয়েছে, পাখি থেকে শুরু করে পশু পাখি, প্রত্যেকে কিন্তু সূর্য ওঠার আগে ওঠে। এবং এই যে সকালবেলায় ওঠা, সকালের যে স্নিগ্ধ বাতাস, সকালের যে পাখির ডাক, সকালের যে উঠে যে তুমি হালকা সূর্যের আলো দেখতে পাচ্ছ, এই সবকিছুর মধ্যে প্রাণ আছে। এতে তোমার মনকে শুদ্ধ করবে, স্নিগ্ধ করবে, নতুন নতুন চিন্তা ভাবনা, ক্রিয়েটিভিটি জাগাবে এবং মনকে প্রচন্ড সতেজ রাখে। এই যে আমরা, তাই বলে আমি বলছি না একটা ব্রহ্ম মুহূর্ত যেটা স্যার বলছিলেন 3টে থেকে 4টে এই টাইমে ওঠা, আমি সেটা বলছি না। অ্যাটলিস্ট 5টা থেকে 5:30টার মধ্যে তো আমরা উঠতেই পারি। এবং তখন থেকে যদি তোমার রুটিনটা স্টার্ট করো, দেখবে সারাদিনে অনেক কাজ হয়ে গেছে, কিন্তু টাইমও বাকি পড়ে আছে, যে নিজের কিছু অবসর টাইম কাটানো, সেটারও তুমি পাচ্ছ।
কিন্তু দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু সেই সময়টা আমরা পাই না, আর ভীষণ 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 ফ্রাস্ট্রেশন হয়। একটা সময় আমরা বুঝতে পারি না, আমরা ভাবছি আচ্ছা ঠিক আছে আমাদের তো রোজকার যেরকম চলছে চলছে, কিন্তু কোথাও একটা ফ্রাস্ট্রেশন আসে, যেটা এফেক্ট হয় পরীক্ষা দেওয়ার আগে। অনেক কিছুই আমাদের কমপ্লিট থাকে না, তখন মানে কি হয় যে এইটুকু কৌটোর মধ্যে আমরা এত জিনিস ঢোকাচ্ছি, উপচে পড়ে যাচ্ছে, খানিকটা থাকছে, তারপর যখন পরীক্ষা হলে কিছু দিচ্ছি তার থেকে হয়তো 50% বেরোচ্ছে। এই সমস্যাগুলো আমাদের হয়, আমরা প্রথম থেকে এগুলো ছোট ছোট জিনিসগুলোর কেয়ার করি না বলে আমরা কিন্তু বুঝতে পারি না, পরবর্তীকালে আমাদের অসুবিধে হয়। রেগুলার যদি একটা রুটিন করে আমরা পড়াশোনা করি তাহলে দেখবে, এটা ছেলেবেলার রুটিনের কথা বলছি না, তোমরা তোমাদের মতো সুন্দর করে একটা রেগুলার রুটিন তৈরি করবে, যেটা থেকে তোমাদের কিন্তু দেখবে একটা সময় পরীক্ষার আগে গিয়ে তোমরা খুব স্মুথলি পরীক্ষা দিয়ে আসতে পারছো। এবং এই যে সকালবেলায় উঠি না আমরা, যদি 8টা 8:30 এরকম সময় উঠছি, 7:30 8টার সময় উঠছি, এটা কিন্তু টোটালি মানে এটা কি প্রকৃতি বিরুদ্ধ, মানে প্রকৃতির নিয়ম কিন্তু এটা নয় 8টার সময় 7টার সময় ওঠা। প্রকৃতির নিয়মে কিন্তু সারা মানে প্রাণী জগৎ চলছে, শুধুমাত্র মানুষ ছাড়া। আমরা ব্যাপারটাকে আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি, ওই জন্য আমাদের অনেক জায়গাতে সমস্যা তৈরি হচ্ছে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার মনটাকে ভীষণ ভাবে কাম রাখো। ট্রেন ইউর মাইন্ড টু বি কাম। আর সেটার জন্য কি করতে হবে, সব ফার্স্ট 5 নম্বর পয়েন্ট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মানে অ্যাভয়েড করো, ওভার থিঙ্কিং কে অ্যাভয়েড করো। একজন স্বাভাবিক মানুষের সারা দিনে 24 ঘন্টায় 60,000 থটস আসে মাইন্ডে। 60,000 থটস, কম না? যথেষ্ট। কিন্তু যারা আমরা ওভার থিঙ্কিং করি তাদের কিন্তু 1 লাখের কাছাকাছি পৌঁছে যায় থটস, আমরা বুঝতেও পারি না। এবার তুমি ভাবো যে আমরা সারাক্ষণ সারা দিনে এত থটস মাথায় ধরে রাখছি, এবং সেটা আমাদের কিভাবে, মানে একটা ভারী বোতল 1 লিটারের বোতল যদি তোমাকে হাতে ধরতে দেওয়া হয় 1 মিনিট ধরে থাকবে, যদি বলা হয় 10 মিনিট ধরে থাকো, পারবে? পারবে। একটু অসুবিধা হবে, পারবে। এইভাবে হাত সোজা করে যদি ধরে রাখতে বলা হয়, যদি বলা হয় 1/2 ঘন্টা ধরে রাখো, খুব কষ্ট করে ধরে রাখবে। যদি বলা হয় 1 ঘন্টা ধরে রাখো, হাতে ব্যথা শুরু হয়ে যাবে। আর আমাদের মাইন্ড 24 ঘন্টা 60,000 মিনিমাম থটস ধরে রাখছে, বেরোচ্ছে তার মধ্যে থেকে কিছু, আরো ওভার থিঙ্কিং আমরা ভরে দিচ্ছি। তাহলে আমাদের পড়াশোনাটা কোথায় থাকবে? ক্রিয়েটিভিটি কোথায় থাকবে? থাকবে না। তাই ওভার থিঙ্কিং একদম কমাতে হবে। সেটার জন্য কি করতে হবে? আমাদের মাইন্ডকে ট্রেন করতে হবে, শান্ত হওয়ার জন্য ট্রেন করতে হবে। কিভাবে করব? আমরা সবসময় প্রেজেন্টে বাঁচবো, প্রেজেন্ট মোমেন্ট। অর্থাৎ যখন যেটা করছি তখন সেটার দিকে সম্পূর্ণ মনোসংযোগ। এটাকে মাইন্ডফুলনেস মেডিটেশনও বলা হয়। কিরকম? যখন সকালবেলায় উঠে আমরা ব্রাশ করছি, ব্রাশ যখন করছি তখন যেন সেটার দিকেই মন থাকে। ব্রাশটা কত সুন্দরভাবে আমরা করছি, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ কিভাবে ব্রাশ করছি, কোন দাঁতটা ব্রাশ করছি, সব সেন্সেশন যেন ওইখানে থাকে। সমস্ত এই যে আমাদের 5টা যে অর্গান রয়েছে, 5টা সেন্সিটিভ অর্গান রয়েছে, যেটা দিয়ে আমরা সেন্সেস গুলোকে ভেতরে ইনপুট করি, সেগুলো যেন টোটালি ওর মধ্যে দেওয়া থাকে। তারপর ব্রাশ করার পর আমরা যেটা খাচ্ছি সবসময় একদম পুরো মনোযোগটা খাওয়ার দিকে। কতবার চেবাচ্ছি, আমি তো এরকমও দেখি, আমি একটা খাবার মুখে দিয়ে কতবার চেবাচ্ছি, পুরোপুরি মানে ওই মোমেন্টেই নিজেকে নিয়ে যাওয়া। ঠিক সেরকমই যখন পড়াশোনা করছো, পুরোপুরি ধ্যানটা জ্ঞানটা যদি সেখানে দাও, তাহলে দেখবে কোনোভাবে ডাইভার্ট হবে না। এবং আমি এটাও বলবো, যখন তুমি মোবাইল দেখছো, পুরোপুরি ধ্যান জ্ঞানটা মোবাইলের দিকে দাও। সে তুমি 15 মিনিট দেখো,
20 মিনিট দেখো বা আধ ঘন্টা দেখো, এবং সেটাও যেন তোমার রেগুলার রুটিনের মধ্যে থাকে যে আমি সকালে এইটুকু টাইম সমস্ত পড়াশোনা কমপ্লিট করার পর, সমস্ত নিজস্ব যে প্রয়োজনীয় কাজ কমপ্লিট করার পর, এবং রাত্রেও সমস্ত কিছু কমপ্লিট করার পর এই দুটো টাইম আমি মোবাইলটা দেখবো। তা বাদে হ্যাঁ এমার্জেন্সি কল কিছু আসবে, কেউ ফোন করবে, সেগুলো তো ধরতেই হবে। বাকি আমরা সোশ্যাল মিডিয়ায় যে টাইমটা কাটাই, একেবারে তো ডিটাচ হয়ে যাওয়া সম্ভব না, কিন্তু একটা টাইম তোমরা ফিক্সড রাখো রুটিনে, এবং যখন মোবাইলটা দেখছো যেন ওই টাইমে অন্য কিছু ডিস্ট্রাকশন না আসে, যে এই পড়াটা তো হয়নি, কারণ আমি ওটা করে রাখছি, পড়াশোনার সময় পড়াটা করে রাখছি। এরপর যেটা করবে সেটা হচ্ছে কোয়ালিটি টাইম, নিজের সাথে কিছু কোয়ালিটি টাইম কাটানো। এই যে সম্পূর্ণ ব্যাপারটা যে কিভাবে আমি নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে নিজের লক্ষ্য পূরণ করব, এই সবটা বোঝার জন্য প্রত্যেক দিন দিনে একটা সময় কোয়ালিটি টাইম নিজেকে দাও, নিজের সাথে সময় কাটাও। সেটা 1 ঘন্টা হতে পারে, সেটা আধ ঘন্টা হতে পারে। দরকার পড়ে বাড়িতে ছাদে চলে যাও, ছাদে গিয়ে চুপ করে একটা সময় বসো, বা নিজস্ব কোনো রুম থাকলে সেই রুমে একটা টাইম বসো, এবং বাড়িতে সবাইকে বলে দাও এই টাইমটা আমি একটু নিজের সাথে কাটাতে চাই, এখন আমাকে কেউ ডিস্টার্ব করো না, ফোনটা সাইলেন্সে রাখো, এবং নিজের সাথে সময় কাটাও যে আজ সারাদিনে আমার কি কি মানে আমি করলাম, এবং তার মধ্যে কোনটা আমাকে, কোন হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে চেঞ্জ ইয়োরসেলফ। এই যে কোয়ালিটি টাইম কাটাচ্ছ, এবং সেই কোয়ালিটি টাইমের মধ্যে নিজেকে কিভাবে চেঞ্জ করছো, কিভাবে চেঞ্জ করতে হবে, কোন হ্যাবিটটা আমার চেঞ্জ করতে হবে, বা কোন গুড হ্যাবিটটা আমার আছে যেটাকে আরো গ্রো করতে হবে, এই জায়গাগুলো একটু ভেবে নাও, দেখবে আরো স্মুথ হয়ে যাচ্ছে প্রত্যেক দিনের লাইফটা ধীরে ধীরে। নেক্সট পয়েন্ট হচ্ছে হ্যাপি উইথ ইয়োরসেলফ। তুমি নিজের সাথে নিজে খুশি থাকো। ওই বন্ধুটি নেই বলে আমার এই সমস্যা হচ্ছে, ওর সাথে কথা হচ্ছে না বলে আমার এই সমস্যা হচ্ছে, ও এটা বললো বলে আমি এরকম। নিজেকে অ্যাকসেপ্ট করো, কে বললো, কে কি বললো, কে খারাপ কথা বললো, কে তোমাকে বাজে বললো, কে ভালো বললো, একদম নয়। নিজেকে তুমি নিজে কি বলছো, নিজেকে কিভাবে অ্যাকসেপ্ট করছো। হ্যাঁ আমার যদি কিছু ব্যাড হ্যাবিট থাকে, কিছু ভুল থাকে, সেটাও অ্যাকসেপ্ট করো। যদি ভালো কিছু থাকে, ভালো অবশ্যই থাকবে, সেটাকেও অ্যাকসেপ্ট করো। এবং ওই যে চেঞ্জেস গুলো একটু একটু মানে কোনো সময়, মানে পুরো লাইফটা কিন্তু কারোর একভাবে কাটে না, চেঞ্জ হয়। তো নিজের লাইফকে যত মোটিভেট করবে, মডিফাই করবে, তত দেখবে সুন্দর 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 অভিজ্ঞতা হচ্ছে, জীবনটাও সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসো মানে কি সেলফিশ হওয়া? সেলফিশ স্পেলিং কি বলবে কেউ আমাকে? সেলফিশ স্পেলিং একজন বলো। আচ্ছা আমি বলে দিচ্ছি। সেলফিশ, SELFISH, তাই তো? ঠিক বললাম তো? ওকে, তার সাথে লাস্টে একটা কিউ অ্যাড করে দাও। কিউ কি হলো? সেলফ ইশক। ভালো না? সেলফিশ হব না, সেলফ ইশক করব। যে নিজেকে ভালোবাসতে পারে সে অন্যকেও ভালোবাসতে পারে, যে নিজেকে ভালোবাসতে পারে না সে কাউকে ভালোবাসতে পারে না, কাউকে ভালো রাখতে পারে না। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে একটু মেডিটেশন প্র্যাকটিস করব। মেডিটেশন প্র্যাকটিস যত করব তত আমাদের মন শান্ত হবে, ডিসিশন নিতে হেল্প করবে, এবং আমাদের লাইফকে আরো আরো গ্রো করবে, আরো ব্রাইট করবে। এই অবধি বললাম, এগুলো সবাই যদি একটু ফলো করো ছোট ছোট করে,
দেখবে অনেকটা চেঞ্জ হয়ে গেছে লাইফে এবং খুব স্মুথ হয়ে গেছে এবং ইমোশনালি আর মেন্টালি খুব স্ট্রং থাকতে পারছো তোমরা। ইমোশনালি আর মেন্টালি স্ট্রং মানে এই নয় যে অন্যের প্রতি কঠোর হওয়া, নিজের প্রতি কঠোর হওয়া না, আরো ভালোবাসতে শিখবে, আরো দিতে জানবে, এটা ভীষণ প্রয়োজন। আমি এখানেই শেষ করলাম।